ঘন কুয়াশায় ঢাকা পাহাড়ি জঙ্গল, নিস্তব্ধ এবং অস্বাভাবিক সুন্দর। ট্রেকিংয়ে অ্যাডভেঞ্চার আর মজার খোঁজে এক অজানা ভয়ঙ্কর অস্তিত্ব। আজকের গল্প সেই রাতের, যখন অ্যাডভেঞ্চার বদলে গিয়েছিল আতঙ্কে। তাহলে প্রস্তুত তো? স্বাগতম আমাদের চ্যানেল রাত্রি বৈঠকে। শুরু হচ্ছে আজকের গল্প হিমমানব। আপনাদের সকলের কাছে হেডফোন ব্যবহার করার অনুরোধ রইল। কিরে, আমি নামলাম, তোরা কোথায়? এই তো আমরা স্টেশনের বাইরে দাঁড়িয়ে। মেন গেট থেকে বেরো, দেখতে পাবি। দাদু একটা চা দিন তো। এই তো এদিকে দেখ, হাত নাড়াচ্ছি তো সোজা। এদিকে আয়, এদিকে আয়, দেখতে পাচ্ছিস? এদিকে আয়। কিরে, কেমন আছিস তোরা সবাই? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। এই তো আমাদের চলছে। তুই কেমন আছিস বল? এনে চাটা ধর। দাদু একটা সিগারেট দিন। আরে 30 মিনিট আগে তো তোর সিগারেট কিনলি, এর মধ্যে খাওয়া হয়ে গেল। বেশি খাস না, সামনের রাস্তা কিন্তু কঠিন। আরে কিছু হবে না, এত ভাবিস না। হ্যাঁ রে, আমাদের গাড়ি কোথায়? তোরা সাথে গাড়ি এনেছিস তো? হ্যাঁ রে, গাড়ি আমাদের পার্কিংয়ে আছে। দাঁড়া, এক্ষুনি ডেকে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ দাদা, আমরা তৈরি, আপনি চলে আসুন। হ্যাঁ রে, আমি তাহলে সামনের সিটে বসি? হ্যাঁ হ্যাঁ বস, আমাকে খালি জানলার ধারে সিট দিলেই হবে। আমি তাহলে পেছনের সিটে বসে যাচ্ছি, আমরা তিনজন। আজ 5টা বছর কেটে গেছে। আমাদের 4 জনের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। আমরা 4 জন সেই কলেজ থেকে বন্ধু। কলেজের সেই রবিদার দোকানে আড্ডা মারা, কলেজ ক্লাস কাট করে ঘুরে বেড়ানো, আর কলেজের এক্সামের আগে লোক দেখানো গ্রুপ স্টাডি। আমরা 4 বন্ধু, আমি, সূর্য, সুমিত আর সিদ্ধার্থ, যাকে ভালোবেসে আমরা সিধু বলে ডাকতাম। আমি রাহুল। কলেজের পর খুব তাড়াতাড়ি আমি একটা ভরসাযোগ্য কাজ খুঁজে পেয়ে গেছিলাম। তারপর মধ্যবিত্ত পরিবারে যা হয় আর কি, মা বাবার আবদার রক্ষা করার জন্য আমাকে বিবাহিত জীবনে প্রবেশ করতে হয়। একদিন কাজ থেকে ফিরে বসেছি, তখন হঠাৎ আমার ফোন বেজে উঠল। ফোনটা ধরতেই দেখলাম আমার সেই কলেজের বন্ধু সুমিতের ফোন। আমার বন্ধু সুমিত কলেজের সময় থেকেই দেখছি যে ওর ট্রেকিংয়ে যাওয়ার খুব ইচ্ছা। যখনই সময় পেত চলে যেত। এখনও সে সেটাই করছে জানতে পারলাম। ও হ্যাঁ, এই ফোনে আরও 2 জন আছে, সূর্য আর সিধু। ওরা নাকি এখন আলাদা আলাদা শহরে ব্যবসা করছে। আমাদের এই সব কথা হতে হতেই হঠাৎ সুমিত আমাদেরকে একটা প্রস্তাব দিয়ে উঠল। প্রস্তাবটা এটাই যে এইবার সে নাকি হিমালয়ান রেঞ্জে ট্রেকিংয়ে যাওয়ার ইচ্ছা রাখছে, আর সে চায় যে আমরা 3 জনও যোগদান করি। তো সূর্য আর সিধুকে দেখলাম ওরা রাজিই ছিল। অগত্যা আমিও রাজি হলাম। আর ঠিক সেই মতন আমি শিয়ালদা থেকে এনজেপি স্টেশনে যাওয়ার ট্রেনের টিকিট কেটে ফেললাম। আর বাকি 3 জন আমার জন্য সেখানেই অপেক্ষা করবে। কি রে রাহুল, কি ভাবছিস? শূন্য আকাশের দিকে তাকিয়ে। না রে, তেমন কিছুই না, আমার তো বেশ ভালো লাগছে। তাহলে শেষ পর্যন্ত 4 মূর্তি এক জায়গায় হলাম নাকি? হ্যাঁ, হলো শেষমেশ। কিরে, কেমন লাগছে জায়গাটা? তোরা কেউ ভয় পাচ্ছিস না তো? হ্যাঁ রে, সত্যি জায়গাটা খুব সুন্দর। এইসব কথা হতে হতে আমাদের গাড়ি যখন পাহাড়ের দিকে উঠছিল তখন একটু ভয় লাগছিলই বইকি। কারণ রাস্তার একদিকে সূর্যের কোলে মেঘে ঢাকা আকাশ ছোঁয়া পাহাড়, ঠিক তেমনই অন্যদিকে খাদ, যেখানে আলো পৌঁছায় না, শব্দ ফেরত আসে না। সুমিত আগের থেকেই হোটেল বুক করে রেখেছিল, তাই গন্তব্যস্থলে পৌঁছে আমরা নিজেদের ক্লান্তি মিটিয়ে নিলাম। আজ সকাল 7টার সময় আমাদের গাড়ি হোটেল থেকে রওনা দিয়ে দিয়েছিল। শ্রোতাদের এখানে একটু জানিয়ে রাখি যে আমাদের গন্তব্য হলো এনজেপি থেকে বাগডোগরা, আর বাগডোগরা থেকে সন্দকফু ট্রেকিং স্থল।
যেখান থেকে সুমিতের কথা মতো আমাদের ট্রেকিং শুরু করব। ট্রেকিং শুরু করার আগে কিছু ছোট ছোট সামগ্রী কিনতে আমরা একটা দোকানে প্রবেশ করলাম। আমাদের দেখে দোকানদার বলে উঠলেন, क्या चाहिए आप लोगों को साहब? দোকানদারের প্রশ্নের উত্তরে আমার বন্ধু সিধু তার ভাঙা ভাঙা হিন্দিতে বাংলার প্রভাব জুড়ে দিয়ে বলল, दिन तो हम लोगों को 60 जोड़ा ट्रैकिंग बूट। দাঁড়া সিধু দাঁড়া, তুই আর কষ্ট করিস না, আমার কাছে লিস্ট আছে। আমরা আমাদের কেনাকাটি সেরে রেডি হয়ে ঠিক 11টার সময় ট্রেকিং শুরু করলাম। সুমিতের কথা মতো আমাদের ট্রেকিং শুরু হবে মানিভাঞ্জাং থেকে ছিত্রি। বেশ ভালোই লাগছে, একটা অজানা অভিজ্ঞতার মুখোমুখি। আমরা 4 জন হতে চলেছি। প্রকৃতির এক অদ্ভুত সৌন্দর্য উপভোগ করতে করতে পেছন থেকে সূর্য ডাক দিয়ে বলল, কিরে ওইদিকে না, এদিকে 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 আয়, এদিকে আয়। কিরে সবাই তৈরি তো? সন্ধ্যের মধ্যে আমাদের ছেত্রীর দিকে পৌঁছাতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল, আমাদের অনেকটা পথ যেতে হবে। আমরা 4 বন্ধু যখন সবুজ অরণ্য ভেদ করে সাদা চাদরে মোড়া পাহাড়ের সামনে গিয়ে দাঁড়ালাম, তখন সবার মনে একরাশ শান্তি, কিন্তু ঠিক তেমনই আমাদের 4 জনের চোখ ধাঁধিয়ে গেল। কিরে কেমন লাগছে এখানে এসে? কেউ কিছু বলছিস না তো? হ্যাঁ বেশ ভালোই লাগছে, কিন্তু তোকে দেখে আমার একটু হিংসাই হচ্ছে বটে। আমরা একঘেয়েমি জীবনযাপন কাটাই, আর তোর জীবনটা এত সুন্দর যদি আগে জানতাম তাহলে তোর সাথে হয়তো আগেই যোগদান দিতাম। কি রে, আমরা কতটা উঠবো? সন্ধ্যা তো প্রায় নেমেই এলো। না না, এখানে না, চল আর একটু ওপরের দিকে যাই, তারপর তাঁবু খাটানো হবে। কিছুক্ষণ পর আমরা আর একটু এগিয়ে উঠে তাঁবু খাটিয়ে নিলাম। তাড়াতাড়ি ব্যাগ থেকে কাঠগুলোকে বার করে আগুনটাও জ্বালিয়ে নিলাম, আর জমে থাকা ঠান্ডায় বসে সকলেই তাকালাম খোলা আকাশের দিকে। কি মনোরম সেই পরিবেশ, সেই দৃশ্য। আকাশ ভরা টিমটিম করা তারা, মনে হচ্ছে কেউ হাজার হাজার মুক্ত ছড়িয়ে দিয়েছে। কিরে চল ডিনারটা সেরে ফেলি, কাল সকালে আবার চড়াই শুরু করতে হবে। পরের দিন সকালে আমরা পাহাড় চড়তে চড়তে হঠাৎ সুমিত বলে উঠল, হ্যাঁ রে, আজ আমাদের গন্তব্যস্থল কিন্তু তুমলিং। তোরা সবাই তৈরি তো? আর চড়াই কিন্তু অনেকটাই। আর বেরোনোর আগে সবাই সব কিছু গুছিয়ে নিয়েছিলিস তো? হ্যাঁ হ্যাঁ, সব কিছুই ঠিক মতন গুছিয়ে নেওয়া হয়েছিল। এই বলে আমরা 4 জন হঠাৎ করে থেমে পেছনের দিকে তাকালাম সেই দিগন্তের শূন্যতার দিকে। মনে হচ্ছিল যে আমরা 4 বন্ধু যেন মেঘের সমুদ্রে ভেসে আছি। হ্যাঁ রে, চল এগোনো যাক, আমাদের অনেকটা পথ যেতে হবে। এরই মধ্যে সূর্য আমাদের থেকে একটু এগিয়েই চলছিল, কিন্তু হঠাৎ সূর্য চিৎকার করে উঠল, কিরে কিরে এটা কি? তোরা সবাই তাড়াতাড়ি এদিকে আয় তো। উফ, কি হলোটা কি? কি দেখছিস ঝুঁকে ওরকম ভাবে দাঁড়িয়ে? ওই তো, ওটা কি? সবাই অবাক হয়ে ঝুঁকে যে জিনিসটার দিকে তাকাচ্ছিলাম, সেটা আর কিছুই না, একটা আবছা পায়ের ছাপ। আমরা ঠাহর করে উঠতে পারছিলাম না যে এটা কোনো পশুর না কোনো মানুষের। দূর, এটা একটা জন্তুর পায়ের ছাপ। আমি এরকম অনেক দেখেছি। চল চল, আমরা সামনের দিকে এগোই। সুমিত বলল ঠিকই, কিন্তু আমার মনের মধ্যে একটা আশঙ্কার ঘন্টা বাজতে থাকলো। কারণ ছাপটা অস্পৃষ্ট হলেও আকারটা একটু অদ্ভুত ছিল। হ্যাঁ রে, সন্ধে নেমে এসেছে, চল তাঁবুটা খাটিয়ে রাতের ডিনারটা সেরে ফেলি। আমরা ডিনার সেরে যে যার তাঁবুতে ঢুকে যাই। হঠাৎ রাত কটা বাজে জানি না, কিন্তু একটা অদ্ভুত শব্দে আমাদের তাঁবুর আলো জ্বলে উঠল। আমরা 4 জনেই হন্তদন্ত হয়ে বাইরে আসলাম। এসে সবাই চারিদিকে সেই আওয়াজের উৎস খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুই চোখে পড়ছিল না। তখন সুমিত বলে উঠল, হয়তো বরফ খসে পড়ার আওয়াজ। চল গিয়ে ঘুমিয়ে পড়ি, কাল সকালে উঠে যাত্রা শুরু করতে হবে। সকালে ট্রেকিংয়ের সামগ্রী গুছিয়ে নিয়ে আমরা 4 বন্ধু আবার গন্তব্যস্থলের দিকে এগোলাম। আজ আমাদের রিচিং পয়েন্ট হলো কালাপোকরি।
আজকে সবাই হাসি খুশি হালকা মেজাজেই অনেকটা ফুট চড়ে উঠলাম। আজ আগের দুদিনের মতন অস্বাভাবিক কিছুই হয়নি, তাই গল্পটা রাতে তাঁবু খাটানো থেকেই শুরু করলাম। হ্যাঁ রে, ব্যাগ থেকে কার্ডগুলো বার করে জ্বালিয়ে নেওয়া যাক। কি রে সুমিত, আর কতটা পথ বাকি? আর বেশি বাকি নেই রে, চলেই এসেছি বলতে পারিস। আমরা সবাই খেয়ে যে যার তাঁবুতে ঢুকে পড়লাম, কিন্তু রাত কটা বাজে জানি না, হঠাৎ ধরপড় করে ঘুম থেকে উঠলাম। কারণ সেই শব্দ, সেই বরফ ভেঙে পড়ার শব্দ, কিন্তু শুনে মনে হচ্ছিল যেন একদল হাতি বরফ ভেঙে আমাদের দিকে ছুটে আসছে। আমি মুখ ঘুরিয়ে দেখলাম আমার বন্ধুদের তাঁবুর জ্বলে উঠেছে তাদের ফ্ল্যাশলাইটের আলোতে, কিন্তু আমাদের কারোরই সাহস হচ্ছিল না বাইরে বেরোনোর, কারণ সেই শব্দের সাথে জুড়েছে তুষারপাত। এটার পর জানি না কখন আমার চোখ লেগেছে, কিন্তু সকালে ঘুম ভাঙল আমার বন্ধু সূর্যের ডাকে। পরের দিন সকালে সূর্য এসে আমাকে ঘুম থেকে তুলল। রাহুল, কি রে, উঠে একটু বাইরে আয় তো। আমি বলছি শোন, আমার কিন্তু ব্যাপারটা একদম ঠিক লাগছে না। আমারও কেমন একটা ভয় করছে। এর উপরে ওটা কি আমাদের ঠিক হবে? ঠিক বলছিস, এই শব্দ আমরা পরপর দুদিন শুনতে পেয়েছি। আমাদের মনে হয় এখন নিচে নামার ব্যবস্থা করা উচিত। শোন, কিছু না দেখে এমন করে ভয় পাওয়ার কিছুই নেই। আর তাছাড়া আমাদের আর কিছুটাই পথ বাকি আছে। হ্যাঁ রে, এতটা এসে যাওয়ার পর কি পেছন দিকে ফেরত যাওয়াটা ঠিক হবে? আর তাছাড়া সুমিত তো বলছে যে আর কিছুটাই পথ বাকি আমাদের। ঠিক আছে, তোরা বলছিস যখন চল এগোই। আমি সুমিতের সাথ দিলাম ঠিকই, কিন্তু দাঁতের ব্যথা যেমন থেকে থেকে তার অস্তিত্বের জানান দিয়ে যায়, ঠিক তেমনই এই ব্যাপারটা নিয়ে আমার মনের ভেতরে এক অজানা আতঙ্কের ঘণ্টা থেকে থেকে বাজতে থাকলো। কিন্তু এই ভাবতে ভাবতে আমরা চারজন আমাদের পথ ধরলাম। সুমিত, আমার মনে হচ্ছে আমাদের ওপরে ওঠা ঠিক হবে না। এখনো বলছি চল নিচে নেমে যাই। সুমিত সূর্যের কথায় কান না দিয়ে এগিয়ে চলল। হ্যাঁ রে, আর কতটা উঠবো রে আমরা? এই তো গাইরিবাস যেতে আর মাত্র 200 ফুট। সারাটা রাস্তা আর আমরা বেশি কথা বললাম না। হাঁটতে হাঁটতে আজ আমরা অনেকটাই উপরে উঠে পড়েছিলাম। ঠিক যখন সন্ধে নামছে, সুমিত বলে উঠল, কি রে, আজকে রাতে এখানেই তাঁবু খাটানো হোক। আজ আমরা বেশি সময় নষ্ট না করে তাঁবু খাটিয়ে রাতের খাবার খেয়ে সবাই নিজেদের তাঁবুতে ঢুকে পড়লাম। আমি জানি যদি সব কিছুই মনের ভুল হয়, তাহলে কাল সকালের মধ্যে সবার মেজাজ আবার ঠিক হয়ে যাবে। কিন্তু কেউ জানতাম না যে অন্ধকার বরফে ঠান্ডা হাওয়ার মধ্যে নিজেকে লুকিয়ে রেখে এক শয়তান আমাদের জীবনের সাথে তার খেলা সাজিয়ে নিয়েছে। হঠাৎ মাঝরাতে সিঁদুর চিৎকারে আমরা সবাই উঠে পড়লাম। আমাদের কিছু বোঝার আগেই এতগুলো ব্যাপার একসাথে ঘটে গেছে যে আমি কিছুই ঠাহর করে উঠতে পারছিলাম না। সিঁদুর আতঙ্কিত চিৎকার, তার সাথে এক ভয়ানক গর্জন, কানে আসছে দূরে পালানোর আওয়াজ। আস্তে আস্তে সেটা বাইরের ঝোড়ো হাওয়ার সাথে মিলিয়ে যাচ্ছে, আর মিলিয়ে এক এমন পরিবেশ সৃষ্টি হচ্ছিল যে আমরা কেউই সাহস করতে পারছিলাম না বাইরে আসার। কিছুক্ষণ পর একসাথে একই সময় তিনজনের তাঁবু দিয়ে বেরিয়ে এসে বিস্ফারিত চোখে তাকিয়ে থাকলাম। দেখলাম সিঁদুর তাঁবু ফাটা, আর রক্তমাখা পায়ের ছাপ বরফের মধ্যে দিয়ে পাহাড়ের দিকে উঠে যাচ্ছে। আমার গলা থেকে ভাঙা ভাঙা অস্পৃষ্ট স্বরে বেরিয়ে আসলো, হিমমানব। আর ঠিক তখনই আবার এক অমানবিক চিৎকারে আমাদের কানে তালা ধরিয়ে দিল। আমরা তিনজন ভয়ে একই টেন্টের মধ্যে ঢুকে পড়লাম। আমাদের হাত পা কাঁপছে, আমাদের গলা থেকে স্বর বেরোচ্ছে না। সূর্য কেঁদে কেঁদে বলে উঠল, আমি বলেছিলাম আমার কিছু ঠিক লাগছে না, কিন্তু তোরা কেউ আমার কথা শুনিসনি। দেখ, সিধুকে ও নিয়ে গেছে। আমরা সবাই ভয়ে থরথরিয়ে কাঁপছি। সান্ত্বনা দেওয়ার মতন মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না। তিনজনেই প্রার্থনা করছি সকাল হওয়ার। বাইরের ঝোড়ো হাওয়ার দাপট বেড়েছে,
মনে হচ্ছে যেন আমাদের গ্রাস করবে। কারোর চোখে ঘুম নেই। এই মনে হচ্ছে সে এসে এক পায়ের চাপে আমাদের জীবন বার করে নেবে। জানি না কখন আমার চোখ লেগেছে আর কটা বাজে, কিন্তু টেন্টের ভেতরে ঢোকা আলো আর বাইরের নিস্তব্ধতা জানান দিয়ে গেল যে এই সুযোগ নিজেদের জীবন রক্ষার। হঠাৎ কাল রাতের ঘটনা মাথায় আসতে আমি ওদেরকে ডেকে তুললাম। কি গুছিয়েছি আর কি নিয়েছি আমরা জানি না। আমরা তিনজন ঊর্ধ্বশ্বাসে নিচের দিকে দৌড়াতে শুরু করলাম। কিরে, আর পারছি না দৌড়াতে, আর হয়ে উঠছে না। তোর জন্য আমরা সিধুকে হারিয়েছি। তুই যদি একটু আগে আমার কথাটা শুনতিস, তাহলে হয়তো সিধু বেঁচে যেত। তুই কি বলতে চাইছিস? যা হয়েছে সব কি আমার দোষ? শুধু কি আমার বন্ধু ছিল না? হ্যাঁ রে, কি হচ্ছেটা কি? তোরা পাগল হয়েছিস নাকি? এখানে দাঁড়িয়ে থাকা উচিত নয়। প্লিজ সন্ধে নামার আগে আমাদেরকে তাড়াতাড়ি নামতে হবে। প্লিজ পা চালা তোরা। কিন্তু আবার আমাদেরকে সতর্ক করে দিয়ে সন্ধ্যা নেমে এলো, আর তার সাথে ঝোড়ো হাওয়ার দাপট বাড়ল। বাধ্য হই আমাদের তিনজনকে তিনটে তাঁবু খাটিয়ে নিতে হলো। কারোর চোখে ঘুম নেই। সাথে যেটুকু জল ছিল আস্তে আস্তে ফুরিয়ে গেছে। তিনজন ফ্ল্যাশলাইট জ্বালিয়ে যে যার নিজেদের তাঁবুতে ঢুকে পড়লাম। কারণ হাওয়াও বাড়ছে। রাত কটা বাজে জানি না। দেখলাম 1, 2 করে সুমিত আর সূর্যর তাঁবুর আলো নিভে গেল। আমিও আর চোখ না খোলা রাখতে পেরে শুয়ে পড়লাম। কিন্তু আবার সেই একই কাণ্ড। সূর্যর চিৎকার আর তার সাথে সেই রক্ত ঘুম করে দেওয়া গর্জন। আমরা সাহস করে একসাথে বাইরে বেরিয়ে এসে দেখি সূর্য নেই। আমরা চিৎকার করে সূর্যকে ডাকতে শুরু করলাম, কিন্তু জানি আর কিচ্ছু করা যাবে না। সে সূর্যকে নিয়ে গেছে। আমি ভয়ে আতঙ্কে আর থাকতে না পেরে সুমিতের হাত ধরে ঊর্ধ্বশ্বাসে দুজনে ছুটতে শুরু করলাম। দাঁড়া, আমি আর পারছি না দৌড়াতে। আর এই ঝোড়ো হাওয়ার মধ্যে কতটাই বা দৌড়াবো বুঝতেও পারছি না। আমার খুব ভুল হয়েছে তোদেরকে এখানে আনা। দেখ সুমিত, এখন এসব বলে লাভ নেই। এখন হাত ছাড়িস না। এখন দৌড়া সুমিত, দৌড়া, দাঁড়াস না, দৌড়া। আমাদের ফ্ল্যাশ লাইটের আলো যেন এই হাওয়া ভেদ করতে পারছিল না। আমরা হাঁপিয়ে এক জায়গায় দাঁড়ালাম, আর ঠিক সেই সময় এক হুঙ্কার আর আমাদের দিকে ধেয়ে আসা পায়ের শব্দ। আমরা দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে শুরু করলাম। জানি না কতটা ছুটেছি। ভেবেছিলাম সুমিত আমার পেছনেই ছিল, কিন্তু কোথায় সুমিত? কোন দিকে ছুটে গেল সে জানি না। আমি ডাকতে শুরু করলাম, সুমিত, কোথায় তুই? সুমিত, সারা দে, আমার ভয় লাগছে। সুমিত, কোথায় তুই? আর ঠিক সেই সময় হিমমানবের চিৎকার আর সুমিতের ভেসে আসা আর্তনাদ। আর আমি পাগলের মতন দৌড়াতে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলাম। আর ফ্ল্যাশ লাইটের আলোতে দেখলাম এক জমে থাকা মৃতদেহ পড়ে। ঝোড়ো হাওয়া তার শরীর থেকে জমে থাকা বরফ সরিয়ে দিতেই দেখলাম তার চোখ নেই, মুখের চোয়াল ভাঙা। আর তক্ষুনি হিমমানবের ছুটে আসার আওয়াজ আমার দিকে। আমি কোনটা সামলাবো, ভয় না আমার জীবন প্রাণ। ফ্ল্যাশ লাইট ফেলে আমি দৌড়াতে শুরু করলাম। পাগলের মতন দৌড়াচ্ছি, মনে হচ্ছে রেসে দৌড়াচ্ছি। আর জেতার পুরস্কার আমার জীবন, আর আমার প্রতিদ্বন্দ্বী হলো সেই হিমমানব। আর আমি ছুটছি। কতক্ষণ দৌড়েছি আমি জানি না, কিন্তু হঠাৎ হোঁচট খেয়ে আমি জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। আর ঠিক সেই সময় আমার কানে ভেসে আসলো তার ছুটে বেরোনোর আওয়াজ। কিরে, ওখানে কে পড়ে আছে? সবাই এদিকে আয়। ও দাদা, এ কারো কাছে জলের বোতল থাকলে দাও তো একটু। চল সবাই মিলে ধরে হসপিটালে নিয়ে যাই। চল। হ্যাঁ, আমার যখন চোখ খুলল, আমি দেখলাম আমি হসপিটালের বেডে শুয়ে। আর খোলা জানলা থেকে আসা সন্ধ্যের ঠান্ডা হাওয়া আমার গাল স্পর্শ করছে। আমাকে ডাক্তারবাবু জিজ্ঞাসা করাতে আমি ওনাকে কাঁপা গলায় যতটা পেরেছি বললাম। হয়তো উনি বিশ্বাস করলেন না, পাগলের বুজরু কি ভাবলেন। আর ঠিক সেই সময় আমার বেডের পাশের জানলা থেকে যে পাহাড় শৃঙ্খলা দেখা যাচ্ছিল, সেখান থেকে এক চিৎকার ভেসে আসলো।
আজ শুনলেন হিম মানব। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে রাত্রি বৈঠকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।